আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প জীবন নদীর তীরে। আজকের গল্পটি আমরা নিয়েছি লেখকের ভূত সমগ্র এই বইটি থেকে। শুরু হচ্ছে জীবন নদীর তীরে। কলকাতা শহরে মনের মতো বাড়ি পাচ্ছিলাম না। বাড়ি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। শেষে একদিন সন্ধ্যাবেলা রাস্তায় তখন গ্যাসের আলো জ্বলছে। একটা গলির মোড়ে দাঁড়িয়ে বাড়িগুলোর দিকে তাকিয়ে টুলেটের সন্ধান করছি, এমন সময় এক ভদ্রলোক এসে আমার পাশে দাঁড়ালেন। ভাবলাম হয়তো কিছু চাইবেন, কাজেই সেদিক থেকে ইচ্ছে করে মুখ ফিরিয়ে নিলাম। কিন্তু তিনি কিছুই চাইলেন না। বললেন, বাড়ি খুঁজছেন? কিরকম বাড়ি? এতক্ষণ পরে তার মুখের দিকে ভালো করে তাকালাম। আলোর ছায়াটা তার মুখের উপর পড়েছিল। মুখখানা ভালো করে দেখতে পেলাম না। না পেলেও বুঝলাম লোকটির বয়স নেহাত কম নয়। বললাম, একতলা হোক দোতলা হোক, ফাঁকা বাড়ি চাই, পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির সামনে যদি একটা ফুলের বাগান থাকে? খুব ভালো। আছে নাকি সেরকম বাড়ি আপনার সন্ধানে? আছে, দোতলা বাড়ি, ইলেকট্রিক আলো, পাখা, বাগান, ভারী চমৎকার বাড়ি। তবে ভাড়া কিন্তু একটু বেশি। ভাড়া কত? 50 টাকা। তবে সত্যি যদি নেন তো আরো কিছু কমিয়ে দিতে পারি। আপনারই বাড়ি? বেশ তো, চলুন দেখে আসি। আজ্ঞে হ্যাঁ, আমারই বাড়ি। আসুন, দেখবেন, আসুন। তিনি চললেন আমার আগে আগে, আমি চললাম তার পিছন পিছন। বেশি দূর যেতে হলো না। 2-3টে গলি পার হয়েই দেখলাম ফটকওয়ালা বাড়িখানা সত্যিই চমৎকার। শহরের মাঝখানে এরকম বাড়ি যে একখানা ছিল তা জানতাম না। টুলেট টাঙিয়ে দেওয়া হয়নি বলেই সেদিকে কোনোদিন আমার নজর পড়েনি। লোকটি তার কোটের পকেট থেকে চাবির গোছা বার করে ফটক খুললেন। বাড়ির প্রত্যেকটি ঘর খুললেন এবং সব আলোগুলো একসঙ্গে জ্বালিয়ে দিয়ে নিজে একটুখানি দূরে দাঁড়িয়ে থেকে বললেন, দেখুন পছন্দ হয় কিনা। এইরকম বাড়ি চাইছিলাম। বললাম, কাল থেকেই আমি আসতে চাই। ভাড়া কিন্তু 1 মাসের অগ্রিম দিতে হবে। এক্ষুনি দিয়ে দিচ্ছি বলেই পকেট থেকে চেক বই বার করলাম। লোকটি কোনো উচ্চবাচ্য করলেন না। জিজ্ঞেস করলাম, আপনার নাম? হরলাল মিত্র। কত টাকা লিখব? লিখুন 45 টাকা। 5 টাকা কমিয়ে দিলাম। ক্রস চেক দেবো না বেয়ারার? বেয়ারার দিন, ব্যাংকে আমার অ্যাকাউন্ট নেই। চেকখানা তার হাতে দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার ঠিকানাটা বলুন, লিখে রাখি, যদি কোনো দিন দরকার হয়। আর তাছাড়া মাসে মাসে ভাড়াটা তাহলে আমি পাঠিয়ে দিতে পারি। পাঠাতে হবে না, আমি নিজে এসে নিয়ে যাব। কিন্তু চেক টেক আর দেবেন না মশাই, নগদ টাকা দেবেন। এই বলে লোকটি আর অপেক্ষা করতে চাইলেন না। চলুন। বলে নিজেই আলো নিভিয়ে দরজার তালা বন্ধ করে বাইরে এসে দাঁড়ালেন। আমার হাতে চাবির গোছাটা দিয়ে বললেন, কাল আসবেন তাহলে? আগে হ্যাঁ, আসবো। নমস্কার। নমস্কার। হন হন করে আমার আগে আগেই তিনি চলে গেলেন। ভাবলাম হয়তো কোথাও বিশেষ কোনো প্রয়োজন আছে। গলির পর গলি পার হয়ে বড় রাস্তায় এসে দাঁড়ালাম। কিন্তু কোন দিক দিয়ে কেমন করে যে তিনি কোথায় অদৃশ্য হয়ে গেলেন কিছুই বুঝতে পারলাম না। পরদিন বেলা 11টার মধ্যে খাওয়া দাওয়া চুকিয়ে গাড়ি ডেকে জিনিসপত্র বোঝাই করে সপরিবারে আমার নতুন বাড়িতে এসে পৌঁছালাম।
ঘরগুলো ঝেড়ে মুছে গোছগাছ করতেই বেলা 4টে বেজে গেল। বাড়িখানা আমাদের সকলের বেশ ভালো লাগছিল। বাড়ির সামনে দোতলার বারান্দাটি বেশ চমৎকার। চেয়ার পেতে বারান্দায় বসলে সামনে বাগান দেখা যায়। বারান্দায় রোদ ছিল না। ভজাকে বললাম, এই ভজা, একটু চা বানিয়ে নিয়ে এত, এইখানে বসে খাওয়া যাক। পাশাপাশি দুখানা বেতের চেয়ারে বসে আমি আর আমার স্ত্রী গায়ত্রী চা খাচ্ছিলাম। এমন সময় ভজা এসে একখানা চেক আমার হাতে দিয়ে বলল, নিচের ঘরের টেবিলের উপরে চেকখানা পড়েছিল বাবু। হরলাল মিত্রের নামে ৪৫ টাকার চেকখানি কাল রাত্রে লিখেছিলাম। দেখলাম সেটিই ভজা এনে দিয়েছে। ভদ্রলোক মনের ভুলে চেকখানা নিয়ে যেতে ভুলে গিয়েছেন নিশ্চয়ই। এই জন্যেই কাল আমি তার ঠিকানা চাইছিলাম। ঠিকানা জানলে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু কিরকম অদ্ভুত লোক কে জানে। বাড়ির মালিক, অথচ নিজের ঠিকানা আমাকে জানালেন না। হয়তোবা এমন জায়গায় বাস করেন সেখানকার ঠিকানা জানাতে তার লজ্জা হয়েছে। যাই হোক, চেকখানির জন্য আজ হোক বা কাল হোক আবার তাকে আসতেই হবে। 3 দিন পার হয়ে গেল, কিন্তু তিনি আসলেন না। অথচ বেয়ারার চেক কোথায় পড়ে রইল, কেউ ভেঙে নিল কিনা জানবার আগ্রহ তার হওয়া স্বাভাবিক। মানুষটিকে ভালো করে যদিও সেদিন দেখতে পাইনি, তাহলেও রাত্রের আলোয় যতটুকু দেখেছি উন্মাদ বলে মনে হয়নি। মানুষের নানান রকমের আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে। হয়তোবা কোনো অনিবার্য কারণে আসতে পারেননি, কিংবা হয়তো এখান থেকে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেদিন তখন রাত বোধহয় 2টো বেজে গিয়েছে। ঘুমিয়ে পড়েছিলাম। গায়ত্রী আমার গায়ে হাত দিয়ে ঘুম ভাঙালো। শুনছো শুনছো, ওঠো, এই শুনছো? জিজ্ঞেস করলাম, কি? গায়ত্রী চুপি চুপি বলল, ওই শোনো, পাশের ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। ঘুমাও, ও কিছু না। না গো, তুমি শোনো। ঘুমের নেশাটা কেটে গেল। বাধ্য হয়ে কান পেতে রইলাম। গায়ত্রী মিথ্যে বলেনি। স্পষ্ট শুনলাম পাশের ঘরে কারা যেন হাতাহাতি মারামারি শুরু করেছে। কারোর কোনো কথা শুনতে পেলাম না বটে, কিন্তু মারামারি যে করছে তাতে কোনো ভুল নেই। এই গভীর রাতে এমন করে হাতাহাতি মারামারি করবার মতো লোক আমার বাড়িতে কে আছে? দোতলায় মাত্র 4টে ঘর। আমরা স্বামী স্ত্রী এই ঘরে শুয়ে আছি। বাকি 3খানা ঘরের মধ্যে একখানায় আছে আমার ভাই অবিনাশ, কলেজের ছাত্র। আর একখানায় আছে অন্নদাঝি আর আমার ছোট বোন সাবিত্রী। একখানা মাত্র ঘর খালি পড়ে আছে। নিচের একটা ঘরে ভজা চাকর শুয়ে আছে। উড়ে যে ঠাকুরটি আমাদের রান্না করে দেয়, সে এখানে রাত্রিবাস করে না। রান্না শেষ করে সে তার বাড়ি চলে যায়। সুতরাং মারামারি করবে কে? বিছানার উপর উঠে বসলাম। গায়ত্রী তাড়াতাড়ি সুইচটা টিপে আলোটা জ্বালিয়ে দিল। খাট থেকে নেমে জুতো পায়ে দিয়েছি। গায়ত্রী কাছে এসে দাঁড়ালো। চুপি চুপি বলল, যাবে? যাব না। না বাবু, আমার ভয় করছে। এই বলে সে আমার হাতখানা চেপে ধরল। তুমিও এসো আমার সঙ্গে, ব্যাপারটা দেখাই যাক না। গায়ত্রী ঘরের এদিক ওদিক তাকাতে লাগলো। বললাম, কি দেখছো? হাতে একটা কিছু নিয়ে যাওয়া উচিত। নিয়ে যাবার মতো কিছু ছিল না। বললাম, থাক। বলেই তাড়াতাড়ি ধরাম করে সশব্দে দরজাটা খুলে ফেললাম। সামনে নিচে নামবার সিঁড়ির আলোটা নিভিয়ে দেওয়া হয়েছে। মনে হলো অন্ধকার সিঁড়ির ওপর দিয়ে দুমদাম করে কারা যেন নিচে নেমে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, কে? কোনো সাড়া পেলাম না। তাদের পায়ের শব্দ তখনও সিঁড়ির শেষ ধাপে গিয়ে পৌঁছায়নি। এমন সময় আলো জ্বেলে দিলাম, কিন্তু আলো জ্বালবার সঙ্গে সঙ্গে পায়ের শব্দও যেন থেমে গেল।
কোথাও কাউকে দেখতে পেলাম না। ভজা, ভজা বলে ডাকতে ডাকতে নিচে নেমে গেলাম। গায়ত্রী বোধহয় একা দাঁড়িয়ে থাকতে পারল না, তাই সেও আমার পিছন পিছন নেমে আসলো। ওদিকে আমার গলার আওয়াজ পেয়ে দরজা খুলে অবিনাশ বাইরে আসলো এবং একই সাথে সাবিত্রী এবং অন্নদাও আসলো। নিচের সমস্ত আলো জ্বেলে ফেললাম। ভজা ধর্মর করে উঠে বলল, কি বাবু, কি হলো? কিছু হয়নি, ওঠ। অবিনাশকে সব কথা খুলে বললাম। অবিনাশ হাসতে লাগলো, বলল, বিড়াল টেরাল হবে বোধহয়। বলেই সে একা একা নিচের সব ঘরগুলো ঘুরে আসলো। তারপর বলল, পাগল হয়েছ দাদা? সবকটা দরজার খিল আমি নিজে বন্ধ করে শুয়েছি, এখনও তেমনই সব বন্ধ রয়েছে। মানুষ যদি হয় তো খিল খুলে তাদের যেতে হবে। জলের চৌবাচ্চার ভিতরটা পর্যন্ত খুঁজে দেখা হলো, কেউ কোথাও লুকিয়ে নেই। স্পষ্ট মানুষের পায়ের শব্দ সিঁড়ির ওপর আমরা নিজের কানে শুনেছি। গায়ত্রী এবং আমি দুজনে মুখ চাওয়াচাই করতে লাগলাম। অবিনাশ শোনেনি, কাজেই সে হেসে উড়িয়ে দিতে পারল। বলল, ঘুমাও গে যাও, আমি এবার জেগে রইলাম। ভজার ঘরে বাঁশের একটা লাঠি ছিল। গায়ত্রী সেটা হাতে নিতেই অবিনাশ হাসতে হাসতে জিজ্ঞেস করল, ও নিয়ে তুমি কি করবে বৌদি? লড়াই করবে নাকি? না ভাই, ঘরে একটা কিছু থাকা দরকার। সাবিত্রী বলল, না দাদা, এ বাড়ি ছেড়ে দাও, এ ভূতের বাড়ি। আমারও কেমন যেন সন্দেহ হচ্ছিল। ভয় যে আমি পাইনি তা নয়, তবে মুখে তাদের সাহস দিলাম। বললাম, না না, ও কিছু না। আবারও আমরা যে যার ঘরে শুয়ে পড়লাম বটে, কিন্তু চোখে আমাদের ঘুম যেন কিছুতেই আসতে চাইল না। ব্যাপারটা ভৌতিক বলেই মনে হতে লাগলো। গায়ত্রী বলল, না হলে এত সস্তায় এমন বাড়ি কখনো পাওয়া যায়? আমি চুপ করেই ছিলাম। গায়ত্রী বলল, দেখো, কাল একটা টর্চ কিনে এনো একটু ভালো দেখে। বন্দুকের লাইসেন্স পাওয়া যায় না? এই সময় তোমার একটা বন্দুক থাকলে বড় ভালো হতো। কাল আমি ভজাকে দিয়ে গোটা কয়েক লাঠি তৈরি করিয়ে রাখবো। খানিকটা ঘুমিয়ে খানিকটা জেগে রাত্রিটা কোনো রকমে কেটে গেল। কিন্তু আশ্চর্য ব্যাপার, তারপর ৩-৪ দিন কোনো প্রকারের কোনো শব্দ আমরা শুনলাম না। কয়েকটা রাত্রি বেশ নিরুপদ্রবেই কেটে গেল। অবিনাশ কলেজের ছাত্র, অবিবাহিত যুবক, নিয়মিত ব্যায়াম করে শরীরে শক্তি সঞ্চয় করেছে যথেষ্ট। ভূত প্রেতের অস্তিত্ব সে কিছুতেই বিশ্বাস করতে চায় না। বলে, রাত্রে সেদিন দাদা বৌদি নিশ্চয়ই স্বপ্ন দেখেছিল। সাবিত্রী স্কুলে পড়ে, বিশ্বাস সে করে কিনা জানি না। অবিনাশের কথায় সায়ও দেয়, আবার রাত্রির অন্ধকারে ঘর থেকে একা বাইরে বেরোতে চায় না। আমি শুধু সেই হরলালের অপেক্ষায় বসে আছি। বাড়ির ভাড়া আদায় করতে একবার আসলে হয়। এমন দিনে হঠাৎ আবার আর একটা ঘটনা ঘটে গেল। সেদিন তখন প্রায় ৮টা। সাবিত্রী তার নিজের ঘরে বসে কি যেন লিখছিল। সামনে দেওয়ালের গায়ে বড় একটা আয়না টাঙানো। লিখতে লিখতে যখনই সে মুখ তুলে আয়নার দিকে তাকিয়েছে, দেখল পরমা সুন্দরী একটি মেয়ের ছায়া পড়েছে আয়নার গায়ে। কে? বলে সে যেই পিছন ফিরেছে, দেখে কেউ কোথাও নেই। নিজের মনের ভুল ভেবে সে আবার লিখতে আরম্ভ করল, কিন্তু লেখায় তার কিছুতেই মন বসল না। ক্রমাগত মনে হতে লাগল, যাকে সে এইমাত্র আয়নার ভেতর দিয়ে দেখল সে যেন এখনো তার কাছে রয়েছে। ভাবতে ভাবতে যেই সে মাথা তুলেছে, আবার দেখল হুবহু সেই মূর্তি। এবার যেন আরো স্পষ্ট। এবার মনে হলো যেন সে হাসছে।
পিছনে তার কেউ নেই তা সে জানে। আতঙ্কে তার আপাদ মস্তক ঝিমঝিম করতে লাগলো। চেয়ার ছেড়ে উঠতেও সাহস হলো না, চিৎকার করে কাউকে ডাকতে পারল না। কেমন যেন আড়ষ্ঠের মতো চোখ বুজে যেমন বসেছিল তেমনই বসে রইল। অন্নদা ঝি এসে ডাকলো, দিদিমণি খাবে চলো। অন্নদার গলার আওয়াজ শুনে হঠাৎ চমকে উঠে সাবিত্রী তাকালো, জিজ্ঞেস করলো, মেজদা কোথায়? কে? মেজবাবু? হ্যাঁ গো হ্যাঁ, মেজবাবু, অবিনাশবাবু। নিজের ঘরেই তো রয়েছে। বলেই সে চলে যাচ্ছিল। সাবিত্রী ধরফর করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, অন্নদা, কি বলবে বলো তো দিদিমণি, ওদিকে আবার বউ ঠাকুরুন একা থাকতে পারছে না। তারও সমস্যা সেই একই। সাবিত্রী বলল, দাঁড়াও। অন্নদা দাঁড়িয়ে থাকতে সে তার মেজদার ঘরে গিয়ে ঢুকবে। সাবিত্রীর মুখে সব কথা শুনে অবিনাশ হো হো করে হেসে উঠল, বলল, তোমার চশমার পাওয়ার দেখছে আবার বাড়াতে হবে। একই বাড়িতে আমার কাছে তো ভূতটুত আসে না, যত সব ভীতু। তার কথাটা তখনও শেষ হয়নি, এমন সময় ঘরের ইলেকট্রিকের আলোটা দপ করে নিভে গেল। আশ্চর্য ব্যাপার, ঘরের ভিতরে তারা দুই ভাই বোন এদিকে জানলার কাছে দাঁড়িয়ে, আর ওদিকের দেওয়ালের গায়ে আলোর সুইচ বোর্ড। ঘরের মধ্যে অলক্ষ্যে কেউ প্রবেশ করে আলোটা নিশ্চয়ই নিভিয়ে দিয়ে যায়নি। সুইচ বোর্ডটা ছিল অবিনাশের চেয়ারের সামনে। সে শুধুমাত্র খুট করে একটি আওয়াজ শুনেছে, ব্যাস, আর কিছু না। ঘর একেবারে অন্ধকার। একে তো সাবিত্রী ভয় পেয়েছিল, তার উপর চোখের সামনে একেবারে অকস্মাতেই ভৌতিক ব্যাপারটি ঘটে যেতেই তার মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো, সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এবং এটাই তার স্পষ্ট মনে হলো, যে মেয়েটির অপরূপ ছায়ামূর্তি এইমাত্র পাশের ঘরের আয়নায় দেখে আসলো, সে যেন তারই খুব কাছে, লোকচক্ষুর আড়ালে তার অদৃশ্য অস্তিত্ব নিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। বিস্মিত অবিনাশ প্রথমে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবল। তারপর অন্ধকারেই দেওয়ালের কাছে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে সুইচ টিপে আলোটা জ্বালানোর চেষ্টা করল। কিন্তু এবারেও সেই আগের মতোই আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। সুইচটা তখনও তার হাতে ঠেকেনি। এমন সময় আবার যেন খট করে একটু শব্দ হলো, এবং শব্দ হবার সঙ্গে সঙ্গে দপ করে আলোটা জ্বলে উঠল। এবার আর অবিনাশের কোনো সন্দেহ রইল না। তখনই সে সাবিত্রীর কাছে এসে বলল, না, এ তো দেখছি ভারী গোলমাল সাবিত্রী। ভূত কি সত্যি আছে? এই বলে দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। অবিনাশী প্রথম কথা বলল, আমি কিন্তু সহজে ছাড়ছি না সাবিত্রী, এর ভেতরের রহস্য আমাকে জানতেই হবে। কিন্তু রহস্য জানবে কে? তার সমস্ত শরীরের রক্ত তখন জল হয়ে গিয়েছে। ঘরের বাইরে গিয়ে যে দাদা বৌদিকে অদ্ভুত এই ভৌতিক ঘটনার কথাটা বলবে তারও উপায় নেই। সাবিত্রী এবং অবিনাশ দুজনেরই মনে হতে লাগলো যেন কোনো অদৃশ্য ব্যক্তি দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। সেদিক দিয়ে পার হতে গেলে গায়ে গায়ে ঠেকাঠেকি হয়ে যাবে। ঘরের মধ্যে ভয়ে ভাবনায় মুহ্যমান হয়ে এমন করে কতক্ষণ যে তারা দাঁড়িয়ে থাকতো বলা যায় না। বাঁচিয়ে দিল অন্নদাঝি। বুড়ি থুপ থুপ করে দরজার কাছে এসে দাঁড়ালো, বলল, এসো তোমরা, খাবে এসো। অন্নদা সত্যিই অদ্ভুত। বাড়িতে যে এত অলৌকিক ঘটনা ঘটছে তার সেদিকে ভ্রুক্ষেপই নেই। ভয়ে ভাবনায় বাড়ির সকলেই যখন সন্ত্রস্ত, অন্ধকার দেখলেই সকলেরই যখন গা ছমছম করছে,
অন্নদা তখন অবলীলাক্রমে অন্ধকারের ভেতর দিয়ে একাই যাচ্ছে, একাই আসছে, আপন মনে কাজ করছে, আর সুযোগ পেলেই বলছে, সোনার কথা শুনলি না একবারে গা জ্বালা করে। কখন থেকে খোসামত করে বলছি বজু ভাই শর্ট করে 1 পয়সা তেঁতুল এনে দাও তো। বুড়ো মিনসে বলে কিনা বাইরে বেরোতে আমার ভয় করছে, যেতে আমি এখন পারবো না, যা বলবে দিনের বেলায় বলো। এ বাড়িতে যেসব ঘটনা ঘটেছে অন্নদা যে সেসব শুনেনি তা নয়, শুনেছে সবই। ভূত প্রেতের অস্তিত্ব অস্বীকার করার মতো শিক্ষা দীক্ষা তার নেই। তার কুসংস্কারাচ্ছন্ন মন সবই বিশ্বাস করে, অথচ ভয়ের কথা উঠলেই বলে, ভয় কিসের বাসা? আমরাও মানুষ, ওরাও মানুষ। আমরা না হয় বেঁচে আছি আর ওরা মরে গেছে। এর ওপর আর কথা চলে না। সাবিত্রী হাসতে হাসতে বলে, মরবি একদিন, যেদিন দেবে টুটিটা টিপে মেরে। মরতে তো একদিন হবেই বাসা, হয় আজ নয় কাল। তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না অন্নদা? সত্যি বলছি, ভূত আমি নিজে দেখেছি। কথাটার জবাব না দিয়ে অন্নদা চুপ করে থাকে। সাবিত্রী আবার বলে, বিশ্বাস হলো না তো? তাই এত বড় ধাড়ি মেয়ে হয়েছো, বিয়ে তো এখনো হলো না। ভূত তো একদিন দেখবে বই কি। আমাদের ওই বয়সে ভূত পেরেতে আমরাও অনেক দেখেছি। পরদিন বিকেলে দেখা গেল অবিনাশ কোথা থেকে একগাদা মোটা বই কাঁধে নিয়ে ঘরে ঢুকছে। সিঁড়ির কাছে বৌদির সঙ্গে দেখা। জিজ্ঞেস করলো, এই যে বিদ্যের বোঝা নিয়ে বাড়ি ঢুকছো ঠাকুরপো, সরস্বতীর দরবারে মুটের কাজ করবে নাকি? এসব কিসের জন্য জানতে চাও? এসো, দেখবে এসো। বইগুলো অবিনাশ তার বিছানার ওপর দুম করে ফেলল। খান 5-6 মোটা মোটা বই, 4খানা ইংরেজিতে লেখা আর 2খানা বাংলা। বাংলা বই 2খানি গায়ত্রী উল্টে পাল্টে দেখল। একখানা পরলোকের কথা আর একখানা অলৌকিক রহস্য। গায়ত্রী একখানা পড়তে বসল আর সাবিত্রী একখানা। বাড়িতে রীতিমতো ভৌতিক ব্যাপারের আলোচনা চলতে লাগলো। আমিও বাদ পড়লাম না, আমিও একখানা ইংরেজি বই নিয়ে বসলাম। উপদ্রব কিন্তু থামল না। নিচের একটা দরজা জানলা বন্ধ করে ভজা শুয়ে থাকে। সেদিন সে বলল, উপরে উঠবার সিঁড়ির নিচে যে অন্ধকার কুঠুরিটা রয়েছে, ভূত যদি থাকে তো ওখানেই আছে। কারণ ওই ছোট ঘরটা থেকে প্রায় নানান রকম শব্দ শুনতে পাই বাবু। কাল একটা মেয়ের হাসির শব্দ শুনেছি নিজের কানে বাবু। তবে এইটুকুই ভালো যে ভূতেরা কোনোদিন কারোর অনিষ্ট করেনি। বই পড়ে অবিনাশ ঠিক করল একদিন গভীর রাতে সে চক্রে বসবে। জিজ্ঞেস করলাম, সে আবার কিরকম? চক্র কি রে? চক্রের ব্যাপারটা অবিনাশ আমাকে বুঝিয়ে দিয়ে বলল, তবে আর বই পড়লে কি দাদা? আচ্ছা আচ্ছা, আমি এক্সপেরিমেন্ট করব, তুমি দেখো। এক্সপেরিমেন্ট করবার সমস্ত আয়োজন চলতে লাগলো। সিঁড়ির নিচের সেই অন্ধকার কুঠুরিটার মধ্যেই চক্র আহ্বান করা হবে। ভজাকে দিয়ে অবিনাশ ঘরখানা বেশ ভালো করে পরিষ্কার করালো। কাঠের একটা টেবিল ঘরের মাঝখানে রাখা হলো। টেবিলের চারপাশে রইল 4খানা চেয়ার। একটিতে বসবে গায়ত্রী, একটিতে আমি, একটিতে সাবিত্রী আর আরেকটিতে অবিনাশ। মিডিয়াম হবে সাবিত্রী। সাবিত্রী বলল, না মেজদা, আমার ভয় করছে। ভয় কি রে? অবিনাশ তাকে নানান রকম কথা বলে সান্ত্বনা দিতে লাগলো। কোনো ভয় নেই, একটা ভারী মজার জিনিস দেখ। রাত্রে সেদিন সবারই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। পেট ভরে কেউই খেতে পারল না, কারণ অবিনাশের আদেশ চক্রে বসতে হলে নাকি পেট ভরে খেতে নেই। রান্নার ঠাকুর চলে গেল। ভজা নিচের ঘরে খিল বন্ধ করে শুয়ে পড়ল। আমরা সকলেই উপরে উঠে আসলাম। ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। রাত্রি 1:30টার সময় চক্রে বসতে হবে। অবিনাশ বলল, তোমরা ততক্ষণ একটু ঘুমিয়ে নিতে পারো। আমরা সকলেই ঘুমাবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঘুম কিছুতেই আসতে চাইল না। ঘন ঘন ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে গায়ত্রীর সঙ্গে গল্প করতে লাগলাম। তখনও রাত 12টা বাজেনি।
এমন সময় অন্নদা ছুটতে ছুটতে আমার ঘরের ভেতর ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, দিদিমণিকে দেখবে এসো বাবু। কেন, ওর আবার কি হলো? বিছানার ওপর শুয়ে শুয়ে এতক্ষণ যেন কেমন ওই গো গো করে ছটপট করছিল, সেটা যদি বা বন্ধ হলো, তারপর তুই বিড়বিড় করে যা তা বলছে। এসো, শুনবে, এসো। গায়ত্রী এবং আমি দুজনেই ছুটে তার ঘরে গিয়ে ঢুকলাম। দেখলাম অবিনাশ আমাদের আগেই এসে উপস্থিত। আমাকে ঘরে ঢুকতে দেখেই সাবিত্রী তার মাথার কাপড়টা টেনে জিভ কেটে জড়োসড়ো হয়ে খাটের এক কোণে এসে বসল। আমি তো অবাক। ডাকলাম, সাবিত্রী। সাবিত্রী ঘোমটা টেনে চুপ করে বসে রইল, একটি কথাও বলল না। গায়ত্রী তার কাছে গিয়ে হাসতে হাসতে কাপড়টা খুলে দিতে গেল, কিন্তু সাবিত্রী কিছুতেই তা খুলতে দিল না। গায়ত্রী তার কানের কাছে মুখ নিয়ে চুপি চুপি জিজ্ঞেস করল, কি করছোটা কি সাবিত্রী? পাগল হলে নাকি? সাবিত্রীও তেমনি চুপি চুপি জবাব দিল। ওদের সরে যেতে বলুন। গায়ত্রী আমাদের দিকে তাকিয়ে বলল, যাও, তোমরা এখান থেকে সরে যাও। ঠাকুরপো, তুমিও যাও। ঘর থেকে আমরা বাইরে আসলাম ঠিকই, কিন্তু জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখতে লাগলাম। সাবিত্রী বলল, এ বাড়িতে কি আপনাদের খুব কষ্ট হচ্ছে দিদি? তা আবার হচ্ছে না? রাত হলেই গা ছমছম করে। ভূতের ভয়ে কেউ বেরোতে পারে না, ঘুমোতে পারে না। সাবিত্রী তার কথাটাকে শেষ করতে দিল না, বলল, কিন্তু তারা তো আপনাদের কিছু অনিষ্ট করে না দিদি। এখনো করেনি, কিন্তু করতেই বা কতক্ষণ? না না, অনিষ্ট কোনোদিন করবে না। আপনারা থাকুন এইখানে। তুমি কে ভাই? আমি এ বাড়ির বউ। আমার নাম পুষ্প। কেন আছো ভাই তোমরা এ বাড়িতে? অন্য কোথাও চলে গেলেই তো পারো। সাবিত্রী মাথা হেঁট করে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর মুখ তুলে ঈষৎ হেসে বলল, সবই বুঝি শুনতে চান? এই বলে সে ফিক ফিক করে হাসতে লাগলো। হাসছো যে? সাবিত্রীর হাসি কিন্তু থামল না। আপন মনেই সে হাসতে হাসতে হঠাৎ একসময় দরজার দিকে তাকিয়ে থেমে গেল। তার চাহনি দেখে মনে হলো দরজার কাছে কে যেন এসে দাঁড়িয়েছে। সাবিত্রী সেদিকে তাকিয়েই বলতে লাগলো, তুমি আবার এখানে কি জন্য এলে বলো তো? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। কিছুক্ষণ পরে সাবিত্রীর চাহনি ও মুখের হাসি দেখে মনে হলো যে এসেছিল সে চলে গিয়েছে। গায়ত্রী জিজ্ঞেস করল, ও কে সাবিত্রী? আমার নাম সাবিত্রী নাকি? ও হ্যাঁ। বলে গায়ত্রী তার ভুল সংশোধন করে নিল। সাবিত্রী বলল, ওই লোকটাই তো যত নষ্টের মূল। আমার স্বামীর সঙ্গে সুবিধা পেলেই ঝগড়া করে। সেদিন আপনাদের ওই সিঁড়ির পাশের ঘরটা, দুজনের সে কি মারামারি! বেঁচে থাকলে ঠিক একজন খুন হয়ে যেত। এই পর্যন্ত বলে সাবিত্রী কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। বিড়বিড় করে আপন মনেই কি যে সব বলতে লাগলো তার এক বর্ণ বোঝবার জো নেই। শেষে অনেক পীড়াপিড়ির পর গায়ত্রীকে সে তাদের রহস্যময় প্রেত জীবনের অপূর্ব কাহিনীটি বলে যখন শেষ করল, রাত তখন 12টা বেজে গিয়েছে। সাবিত্রী ঠিক যেমন করে যা যা বলেছে সেরকম করে হয়তো বলতে পারবো না, তবে মোটামুটি গল্পটা এই রকম। পুষ্প গরিবের মেয়ে। ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে। বাড়িঘর, বিষয় সম্পত্তি যা কিছু ছিল বাবার মৃত্যুর পর নিলামে বিক্রি হয়ে গেল। পুষ্পর বয়স তখন 15 পার হয়েছে। গ্রামেই তার এক পিসিমা ছিল। পুষ্প তার কাছে গিয়েই আশ্রয় নিল। পুষ্পর বয়স তখন 16 হলে কি হয়, উদ্ভিন্ন যৌবনা কিশোরী, অসামান্যা সুন্দরী। একবার নজর পড়লে সেদিক থেকে চোখ ফেরানো যায় না। পিসিমা প্রায় বলতেন, মা বাপরে খেয়ে এখন এলি তো আমার কাছে, এখন এই আগুনের খাপ্পা নিয়ে আমি কি করি বল দেখি।
পিসিমারও অবস্থা ভালো নয় যে ভালো একটি পাত্র দেখে কিছু খরচ করে পুষ্পর বিয়ে দিতে পারেন। কাজেই দয়া করে একটি পয়সা না নিয়ে পুষ্পকে বিয়ে করতে পারে এমন কোনো সহৃদয় ব্যক্তির সন্ধান তিনি করতে লাগলেন। সন্ধান পাওয়া গেল। হরিশ বলে একটা ছেলে পুষ্পদের গ্রামে মাঝে মাঝে কাপড় বিক্রি করতে আসতো। গ্রামে গ্রামে কাপড় বিক্রি করাই ছিল তার কাজ। 3-4 মাস অন্তর ভালো ভালো শাড়ি নিয়ে হঠাৎ একদিন সে তাদের গ্রামে এসে হাজির হতো। প্রত্যেক বাড়িতেই ছিল তার অবাধ গতি। কখনো 10 দিন, কখনো 12 দিন, কখনো বা মাসখানেক তাদেরই গ্রামের সরকারি ডাক্তারখানার ছোট্ট একটি ঘরে সে তার আস্তানা গড়ত। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে কাপড়গুলো বিক্রি করে টাকা আদায় করে হঠাৎ একদিন সে চলে যেত। ফিরে আসতো আবার হয়তো 4 মাস পরে। সে বছর পুজোর আগে পুষ্পর পিসিমা হরিশের কাছে পুষ্পর জন্য একটা শাড়ি কিনলেন। এইখানে এই শাড়ি বেচবার সময় পুষ্পকে হরিশ প্রথম দেখল এবং তারপর থেকেই হরিশ আর সহজে তাদের গ্রাম পরিত্যাগ করে কোথাও যেতে চাইল না। হরিশ একদিন পুষ্পর পিসিমার কাছে গিয়ে বলল, পুজোটা এবার আপনাদের গ্রামেই দেখি, কি বলেন পিসিমা? পিসিমা তখনও কাপড়ের দাম দিতে পারেননি। কাজেই হরিশ তাঁদের গ্রামে যতদিন থাকে ততই ভালো। পিসিমা বললেন, ব্যাস তো বাবা, তাই থাকো। সুযোগ বুঝে হরিশ বলে বসল, থাকলাম তো পিসিমা, কিন্তু হ্যাঁ, একটা কথা আপনাকে বলতে এসেছি। বলো কি কথা? হরিশ তার পকেট থেকে 10টি টাকা বার করে পুষ্পর পিসিমার হাতে দিয়ে বলল, এই এই 10টা টাকা আপনি রাখুন পিসিমা। কায়েতের ছেলে, কায়েতের বাড়িতে খাওয়াটাই ভালো। আপনাদের বাড়িতেই আমি দিন কয়েক খাবো। একে এই লোকটির কাছে কাপড়ের দরুন 3টি টাকা ঋণ তিনি পরিশোধ করতে পারছিলেন না এবং তার জন্য একে দেখলেই তিনি আতঙ্কিত হয়ে পড়ছিলেন। সেই হরিশের কাছ থেকে উল্টে নগদ 10টি টাকা পেয়ে পিসিমা যেন স্বর্গ হাতে পেলেন। সেদিন থেকেই প্রতিদিনের প্রায় অধিকাংশ সময় হরিশ সেখানেই কাটাতে লাগলো। কাপড়ের বোঁচকাটা পিসিমার বাড়িতেই এনে রাখলো। পুষ্প আর কতক্ষণ লুকিয়ে লুকিয়ে থাকে। পিসিমাই তাকে কাছে আসতে বললেন। প্রয়োজনের সময় চায়ের বাটি, জলের গ্লাস সবই সে হরিশের হাতের কাছে এগিয়ে দিতে লাগলো এবং কখন যে পিসিমার সঙ্গে হরিশের কথাবার্তা হয়ে গেছে পুষ্প কিছুই জানতে পারল না। দিন 4 পরে হঠাৎ একদিন সে পিসিমার মুখেই শুনল, হরিশ তোরে বিয়া করবে, ও বুঝলি পুষ্প? হরিশের অভাব কিছুই নাই। লেখাপড়া ভালো না শিখলেও প্রতি মাসেও কাপড়ের কারবার করায় 300-400 টাকা বেশি রোজগার করে। তোরে সে সুখেও রাখবো দেখিস। তুইও তো কম বড় হস নাই, একরকম অরক্ষণীয়াই বললে হয়। কাজেই এই মাসেই বিয়েটা সুখে যাক। কিন্তু আবার কি? হ্যাঁ, কিন্তু আবার কি রে? আমি যা বললাম তাই হইব, আর কোনো কিন্তু নয়। বলেই পিসিমা তার আদেশ জারি করলেন। হরিশ একদিন রাতে নগদ 100 টাকা পিসিমার হাতে দিয়ে প্রস্তাব করল, বিয়ে এখানে হবে না, এখান থেকে পুষ্পকে কলকাতায় নিয়ে যাব। ওখানে আমার আত্মীয় স্বজন আছে, বিয়েটা ওখানে হওয়াই ভালো। পিসিমা একটু ভাবনায় পড়লেন। পুষ্পর বিয়ে কলকাতায় হোক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু এই সময় মাঠে তার ধান পেকেছে, ধান কেটে ঘরে আনতে হবে। সুতরাং গ্রাম ছেড়ে কোথাও যাওয়া এখন তার পক্ষে একরকম অসম্ভব। হরিশ বলল, আপনাকে কোথাও যেতে হবে না পিসিমা, আপনি এখানেই থাকুন। আমি পুষ্পকে সঙ্গে নিয়ে কলকাতায় যাব, তারপর বিয়ে থা চুকে গেলে আবার এখানেই নিয়ে আসব। তাহলে বিয়ের খরচের জন্য যে 100 টাকা তুমি আমায় দিলে, ওই টাকাটা? কথাটা তাকে শেষ করতে না দিয়েই হরিশ ঘন ঘন মাথা নেড়ে বলে উঠল, ও টাকা আমি আপনাকে দিলাম পিসিমা, ও টাকা আপনি রাখুন। পিসিমা অবাক হয়ে গেলেন। এরপর হরিশের সম্বন্ধে আর কোনো প্রশ্নই চলে না। আজ রাত্রেই যাওয়া যাক তাহলে পিসিমা। শোনো, বলে পিসিমা হরিশকে একটুখানি আড়ালে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি বললেন, কিন্তু বাসা, এই পাড়ার লোকজন যেন কেউ জানতে না পারে। অত বড় ওই সমস্ত আইবুড়ো মেয়ে। হরিশও চুপি চুপি নিয়ে যেতে চাইছিল। রাত্রির প্রথম প্রহরের পরেই
পল্লীগ্রাম যখন নিস্তব্ধ হয়ে আসলো, এটাই উপযুক্ত অবসর ভেবে হরিশ বলল, পুষ্পকে তাহলে খেতে দিন পিসিমা, আমরা বেরিয়ে পড়ি। পুষ্পর কয়েকখানা জামা কাপড় হরিশের প্রকাণ্ড চামড়ার সুটকেসের মধ্যে পিসিমা আগেই ঢুকিয়ে দিয়েছিলেন। এইবার পুষ্পকে কাছে ডেকে বললেন, আয় মা আয়, তাড়াতাড়ি চারটি খেয়ে নিবি আয়। তুমিও তাহলে এই সঙ্গে চারটে খেয়ে নাও পিসিমা। আমি আর এত তাড়াতাড়ি কি জন্য খাবো বাসা? তোমাদের আগে রওনা করে দিই, তারপর যখন হোক চারটি খেলে হবে। সে কি? পুষ্পর ধারণা পিসিমাও তার সঙ্গে যাবেন, কিন্তু এতক্ষণে বুঝল তাকে একাই যেতে হবে। পুষ্প কেঁদে উঠে আপত্তি জানালো, না পিসিমা, আমি একা কিছুতেই যাব না, তুমিও চলো আমাদের সাথে। পিসিমা তাকে অনেক বোঝালেন, অবশেষে তিরস্কার করে বললেন, যাবি না তো কি তোর মতো আইবুড়ো ধিঙ্গি মেয়েকে চিরকাল আমি গলায় ঝুলিয়ে রাখবো? এরকম সব নানান কথা বলবার পর পুষ্পকে বাধ্য হয়ে রাজি হতে হলো। এই বলে সে তার মনকে বোঝালো যে হরিশের সঙ্গে বিয়ে যখন তার স্থির হয়েই গিয়েছে, তখন আর তার সঙ্গে যেতে দোষ কি। যাই হোক, সেই রাত্রেই নিতান্ত সঙ্গোপনে পুষ্পকে নিয়ে হরিশ চলে গেল। কলকাতায় কোথায় গেল, কেন গেল, গ্রামের লোক কেউ কিচ্ছু জানল না। পুষ্প কলকাতা কখনো দেখেনি, পল্লীগ্রামের মেয়ে। শহর দেখে প্রথমটা তার মন্দ লাগলো না, কিন্তু পুষ্পকে নিয়ে হরিশ যেখানে গিয়ে উঠল, সে জায়গাটা তার কেমন কেমন যেন মনে হতে লাগলো। টিনের চাল দেওয়া সারি সারি ঘর, বাঁশের ব্যাকারির ওপর মাটি লেপা দেওয়াল। পশ্চিমবঙ্গের পল্লীগ্রামে পুষ্প দিন কাটিয়েছে, এমন বাড়ি সে কখনো দেখেনি। বাইরের দরজার তালা খুলে হরিশ ভিতরে ঢুকে পুষ্পকে বলল, এসো। ভিতরে মাত্র একটুখানি উঠোন, দুখানা পাশাপাশি ঘর, পাশেই একটুখানি রান্নার জায়গা। এই হচ্ছে বাড়ি। লোকজন কেউ কোথাও নেই। ভিতরে ঢুকেই সদর দরজাটা হরিশ বন্ধ করে দিল। পুষ্প অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। ঘর দুটো হরিশ খুলে দিয়েছিল। একটা ঘরে আসবাবপত্র কিছু রয়েছে বটে, কিন্তু কোনো নারী ওখানে কোনোদিন বাস করেছে বলে মনে হলো না। কেমন, এইবার আমরা দুজন, তুমি আর আমি। কথাটা শুনে আনন্দ হবে কি, পুষ্পর বুকের ভিতরটা দূর দূর করতে লাগলো। হরিশের কিন্তু আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলে চলবে না। বাইরের কল থেকে জল আনার ব্যবস্থা করতে হবে, তারপর বাজার, তারপর রান্না। হরিশ তার জামা জুতো ঘরে ঢুকেই খুলে ফেলেছিল। আমি একটু আসছি বলে চট করে বাইরে গেল এবং তখনই দুজন ছেলেকে ডেকে আনলো। পয়সা নিয়ে একটি ছেলে গেল বাজারে, আর একজন জল আনতে গেল। বাধ্য হয়ে পুষ্পকে সবই করতে হলো। রান্নাঘরের পাশে টিনের বেড়া দেওয়া একটুখানি স্নানের জায়গা, সেইখানেই এক বালতি জলে গা ধুয়ে কাপড় কেচে পুষ্প রান্না করতে বসল। রান্না শেষ হলে প্রথমে হরিশকে খাইয়ে পুষ্প যেমন পারল নিজেও চারটি খেয়ে নিল। তারপর এঁটো বাসনগুলো পরিষ্কার করে কাপড় ছেড়ে পুষ্প কিসের জন্য যেন ঘরে ঢুকেই দেখল খাটের উপর হরিশ শুয়ে আছে। পুষ্পর মুখের দিকে তাকিয়ে হরিশ হাসতে হাসতে বলে উঠল, এই রকম স্ত্রী না হলে হয়? তুমি তো বেশ রাঁধতে পারো পুষ্প। এসো, দাঁড়িয়ে রইলে কেন? স্ত্রী? বিয়ে না হতেই স্ত্রী? পুষ্পর বুকের ভিতর কথাটা যেন ধক করে গিয়ে বাজল। দরজার কাছে তেমনি মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ মুখ তুলে জিজ্ঞেস করল, কোথায় আপনার সব লোকজন, আত্মীয় স্বজন? কলকাতায় সব আছে বলছিলেন না? হরিশ খাট থেকে নেমে হাসতে হাসতে পুষ্পর কাছে এসে দরজার খিলটা বন্ধ করে দিয়ে বলল, এসো বলছি। পুষ্প ধীরে ধীরে খাটের কাছে গিয়ে দাঁড়ালো। হরিশ বলল, আত্মীয় স্বজন লোকজন কি হবে, এই তো বেশ আছি। মন্তর পরে আমাদের বিয়েটা নাই বা হলো পুষ্প।
পুষ্প মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। চুপ করে রইলে যে? তবু সে কথা বলল না। নিজের অবস্থাটা একবার কল্পনা করে মনে মনে বোধহয় সে শিউরে উঠল। রাতটা যে কেমন করে কাটল তা একমাত্র পুষ্পই জানে। পরদিন সকালে বাইরের চালার একটি খুঁটিতে ঠেস দিয়ে পুষ্প চুপ করে বসেছিল। মাথার চুলগুলো এলোমেলো, কয়েকটা এসে পড়েছে মুখের ওপর, কয়েকটা কানের পাশে। সমস্ত শরীরে কেমন একটা যেন বিশৃঙ্খল আলুথালু ভাব। ডাগর ডাগর এমন সুন্দর দুটি চোখ, মনে হয় যেন রাত জাগার ক্লান্তিতে ঢলঢল করছে। অবসাদগ্রস্ত মুখখানি ম্লান দেখাচ্ছে বটে, কিন্তু তাতে তার সেই অপরূপ সৌন্দর্যের এতটুকু হানি হয়নি। ঘুম ভাঙতেই হরিশ ধর্মর করে উঠে বসল বিছানায়। তারপর তাড়াতাড়ি বাইরে এসে পুষ্পর দিকে একবার তাকিয়ে একটুখানি হাসল। তারপর হাত মুখ ধুয়ে পুষ্পর কাছে এসে দাঁড়ালো, বলল, উনুনটায় আগুন দিয়ে একটু চা তৈরি করলে না কেন? না, আমাকে আমার পিসিমার কাছে দিয়ে আসুন। হরিশ তার মুখের দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো। এমন জানলে আপনার সঙ্গে আমি কখনো আসতাম না। বলতে বলতে চোখ দুটো জলে ভরে আসলো। হরিশ তাকে আর একটি কথাও বলল না। তখনই দুহাত দিয়ে সে এক অদ্ভুত কৌশলে পুষ্পকে আড়কোলা করে তুলে ধরে তাড়াতাড়ি ঘরে ঢুকে খাটের ওপর তাকে ধূপ করে ফেলে দিয়ে হাসতে হাসতে বলল, রাগ করেছ? এমন করে 3 দিন কাটল। কেমন করে যে কাটল সে কথা বলে আর কাজ নেই। 3 দিন পরে হোটেল থেকে ভাত এনে হরিশ খেল, পুষ্পকেও খাওয়ালো। খাওয়া দাওয়ার পরে পুষ্প বলল, চলুন, আমাকে পিসিমার কাছে দিয়ে আসুন। আজ আর আমি কিছুতেই থাকবো না। গত কয়েকদিন পুষ্প রান্নাও করেনি, ঘরের কোনো কাজকর্মও করেনি। চুপ করে বসে বসে শুধু কেঁদেছে আর পিসিমার কাছে ফিরিয়ে নিয়ে যাবার জন্য হরিশকে অনুরোধ করেছে। জবাবে হরিশ কখনো শুধু হেসেছে, কখনো বলেছে, আচ্ছা, তাই হবে। হরিশের কাছ থেকে কোনো জবাব না পেয়ে পুষ্প বলল, আজ যদি আমায় না নিয়ে যান তবে আমি নিজেই চলে যাব। পারবে? কেন পারবো না? তোমার ওই রূপ নিয়ে, এই যৌবন নিয়ে। সে ভয় আমি করি না। তাহলে এখানে থাকতেই বা তোমার? না, আমি আপনার কাছে কিছুতেই থাকবো না। কেন? আমি এমন কি অপরাধ করলাম? বলতে লজ্জা করে না? আর কি তোমার বিয়ে হবে ভেবেছ? আমি তো তোমার স্বামী। পুষ্প চুপ করে রইল। হরিশ আবার কি যেন বলতে যাচ্ছিল। এমন সময় সদর দরজাটা ঠেলে রোগা মতো একটা লোক বাড়ির মধ্যে ঢুকেই ডাকলো, হরিশ, হরিশ! পুষ্প তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ঘরের ভিতর চলে গেল। হরিশ হেসে লোকটিকে অভ্যর্থনা করল। আসুন পরেশবাবু, আসুন। কিন্তু বেশ লোক তো হে তুমি। একটা খবর নেই, কিছু নেই। 5 মাসের হিসেব তোমার কাছে পড়ে রয়েছে। দাও, কিছু টাকা দাও। শীত আসছে, এবার শীতের কাপড় চোপড় চাই তো। আজকালের মধ্যেই যাব ভাবছিলাম। এবার কিছু বেশি বেশি করে কাপড় দেবেন, বুঝলেন? টাকা দেবো বই কি, টাকা এবার কিছু দেবো আপনাকে। দেবো নয়, আজই কিছু টাকা, তা অন্তত 100 আমাকে দিতে হবে। ওটিকে? এই বলে পরেশবাবু চোখের ইশারায় ঘরের ভিতরটা দেখালো। আমার স্ত্রী। পরেশবাবু বাইরের দাওয়ায় বসেছিল, এইবার উঠে দাঁড়ালো। হরিশ ভাবল সে বুঝি চলে যাবে, কিন্তু না গিয়ে দেখা গেল সে ঘরের ভেতর ঢুকছে। হরিশ তার পিছন পিছন ঘরে ঢুকে দেখল পুষ্প খাটের ওপর শুয়ে আছে। তাদের দুজনকে ঘরে ঢুকতে দেখে সে ধরফর করে খাট থেকে নেমে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। পরেশ বলল, আরে, এ যে একেবারে আগুনের মতো মেয়ে। বাহ, বেড়ে বউটি পেয়েছ তো। তা কই দেখি মুখখানি, দেখি একবার। হরিশ পুষ্পর কাছে গিয়ে বলল, এইদিকে ফেরো পুষ্প, লজ্জা করো না। ছি ছি, উনি আমার মহাজন, ওর কাছ থেকেই কাপড় চোপড় আমি নিয়ে যাই।
এই পর্যন্ত বলে সে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে চুপি চুপি বলল, মস্ত বড় লোক। বলে সে একরকম জোর করে হাত দিয়ে মুখখানা তার দিকে ফিরিয়ে দিল। বউ দেখে পরেশ তো অবাক। দেখলেন তো, চলুন এবার। পরেশ হো হো করে হেসে উঠল। তাড়াতে চাও হরিশ, কিন্তু এত সহজে হটবার পাত্র আমি নই, বুঝেছ? বলছি, পুলিশ কেস টেস হবে না তো? কার মে ধরে নিয়ে এলে? কেন কেন ও কথা বলছেন কেন? বাবা, চোরাই মালের ব্যবসা করে খাই, আর এটুকু বুঝতে পারবো না? পরেশ দাসের চোখে ধুলো দেবে তুমি? হিন্দুর মেয়ে, সিঁথিতে সিঁদুর নেই, আর ফট করে বলে বসলে তোমার বিয়ে করা বউ। তা বেশ করেছো, তার জন্য দোষ দিচ্ছি না, খাসা মেয়ে। কিন্তু একা একা ভোগ করো না বাবা, আমি তোমার মহাজন, বুঝলে? তা মেয়েটির নাম কি? পুষ্প। বলি, ও পুষ্প, পুষ্প? হ্যাঁ, পুষ্পই বটে। বাহ, তোমার চোখ আছে, বাহাদুরি আছে হরিশ। পুষ্প, শোনো শোনো, এইখানে বসো, আমি সব বুঝতে পেরেছি। হরিশ, বাইরের দরজাটা খোলা আছে, বন্ধ করে দিয়েছো, ফট করে কেউ হয়তো ঢুকে পড়বে। এই বলে সে পুষ্পর দিকে হাত বাড়িয়ে চট করে একখানা হাত ধরে ফেলল। হাত ছাড়িয়ে নিয়ে পুষ্প সরে গেল। ছি, ও কি করছেন আপনি? কথাটা শুনে মনে হলো হরিশ রেগে গিয়েছে। পরেশ তার মুখের দিকে তাকালো, বলল, এত রাগ অভিমানের তো কিছু নেই হরিশ, এসব জিনিস একা একা ভোগ করতে নেই। কই, এসো পুষ্প, এসো দেখি তোমাকে। বলে সে আবার পুষ্পর দিকে হাত বাড়ালো। এবার বোধহয় হরিশের আর সহ্য হলো না। ধাঁ করে পরেশের চোয়ালে একটা ঘুষি মেরে দিয়ে থরথর করে কাঁপতে লাগলো। বেরোও তুমি এখান থেকে, বেরিয়ে যাও বলছি। পরেশের মুখ দিয়ে কথা বার হলো না। কষবে তখন তার রক্ত গড়াচ্ছে। হাত দিয়ে রক্তটা মুছে বলল, ভালো, এইবার দেখো তাহলে আমি কি করতে পারি। এই বলে হন হন করে সে ঘর থেকে বাইরে চলে গেল। যা করতে পারো তুমি করো, টাকা আমি তোমার ধারি না, যাও। পরেশ চলে যেতেই হরিশ পুষ্পর কাছে গিয়ে দাঁড়ালো। এখান থেকে পালাই, চলো, বেটা হয়তো পুলিশ ডেকে আনতে পারে। পুষ্প ঘাড় নেড়ে বলল, না, আমি যাব না। বারে, এতক্ষণ যাবার জন্য ছটফট করছিলে যে, তাহলে? আমার পিসিমার কাছে নিয়ে যাবেন তো চলুন, অন্য কোথাও যাব না। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতে লাগলো। পুষ্প ভাবল, আসুক পুলিশ। পুলিশের কাছে হরিশের অত্যাচারের কথা বললে তারাই হয়তো তাকে তার পিসিমার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। এদিকে হরিশ তখন পুলিশের ভয়ে অস্থির। একে তো ওই পরেশের এনে দেওয়া চোরাই মাল বিক্রি করাই তার একমাত্র উপজীবিকা, তার উপর পুষ্প বেঁকে বসেছে। এখান থেকে চলে যাবার জন্য হরিশ তাকে অনুনয় বিনয় করতে লাগলো। অনেক অনুনয় বিনয় এবং প্রতিজ্ঞার পর পুষ্প রাজি হলো। হরিশও রাজি হলো, বলল, চলো, আজ তোমাকে তোমার পিসিমার কাছে দিয়ে আসি, চলো। জিনিসপত্র গোছগাছ করে পুষ্প ও হরিশ যখন একটা রিক্সা গাড়িতে গিয়ে বসলো, তখন রাত প্রায় 8টা। রিক্সাওয়ালাকে তাড়াতাড়ি চালাতে বলে হরিশ এদিক ওদিক তাকাতে লাগলো। গলির রাস্তা পার হয়ে যখন তারা বড় রাস্তায় গিয়ে পৌঁছলো, হরিশ দেখল দূরে পরেশ আসছে, সঙ্গে জনকত কনস্টেবল। পরেশকে দেখবা মাত্র হরিশ চিৎকার করে উঠল, জোরসে চালাও এই রিক্সাওয়ালা। সামনে গাড়ি ঘোড়া। রিক্সাওয়ালা ভ্যাবা চাকা খেয়ে কোন দিকে যাবে ঠিক করতে পারল না। ঠিক এমন সময় নতুন একখানা মোটর এসে লাগালো ধাক্কা। রিক্সাখানা ভেঙে চুরমার হয়ে গেল। কে যে কোন দিকে ছিটকে পড়ল কেউ কিছু বুঝতে পারল না। হরিশ ছুটে পালাচ্ছিল। পুলিশ সঙ্গে নিয়ে পরেশ তার পিছু ধরল। আর এদিকে পুষ্পকে মোটরে তুলে নিয়ে
মোটর চালক এক বাঙালি ভদ্রলোক বোধহয় তার বাড়ির দিকে রওনা হলেন। গাড়ি থেকে ছিটকে পড়ে পুষ্প অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান হলো, দেখল প্রকাণ্ড এক অট্টালিকার দোতলায় একটি ঘরে সাদা ধবধবে বিছানার উপর সে শুয়ে আছে। শিওরের কাছে বসে আছে এক বিধবা যুবতী। গল্প বলছিল সাবিত্রী, শুনছিল তার বৌদি গায়ত্রী। সাবিত্রী হেসে বলল, কোন বাড়ি জানেন দিদি? এই বাড়ি। কোন ঘরটা জানেন? যে ঘরে আপনারা দুই স্বামী স্ত্রী বাস করেন, ওই ঘরটায় শুয়েছিলুম। যিনি আমায় নিয়ে এলেন তিনিই ছিলেন এ বাড়ির মালিক, হরলাল মিত্র। যিনি আমার সেবা করেছিলেন তিনি তার বিধবা বোন রোহিণী। হরলাল মিত্রের নামটা শুনে আমি চমকে উঠলাম। মনে পড়ল ঠিক এই নামেই আমি সেদিন অগ্রিম বাড়ি ভাড়ার জন্য চেক লিখেছিলাম। গল্পটা অবশ্যই এখানেই শেষ নয়। পুষ্পরূপী সাবিত্রী আরও বলেছিল, হরলাল মিত্র লোক খুব ভালো, হরিশের মতো পাজি নয়। কিছুদিন পরে পুষ্পকে তিনি বিয়ে করেছিলেন। 2 বছর ধরে পুষ্প ও হরলাল পরমানন্দে এই বাড়িতে স্বামী স্ত্রীর মতো বাস করছিলেন। তারপর হঠাৎ একদিন দেখা গেল, কেমন করে না জানি কোথা থেকে সংবাদ পেয়ে হরলালের বাড়িতে হরিশ এসে হাজির। হরলাল বাড়ি ছিল না। পুষ্পর অন্তরঙ্গ আত্মীয় বলে পরিচয় দিয়ে হরিশ একেবারে পুষ্পর কাছে গিয়ে ডাকল, পুষ্প। পুষ্প চমকে উঠল। আপনি আপনি এখানে? হ্যাঁ, আমি। আপনি এখানে কি জন্য এলেন? আপনি চলে যান। না, আমার জেল হয়েছিল। জেল থেকে ফিরে এসে আজ 2 মাস ধরে তোমার খোঁজ করছি। খোঁজ যখন পেয়েছি তখন আর তোমায় ছাড়ব না। যেতে হলে তোমায় আমি সঙ্গে নিয়ে যাব। না, আপনার সঙ্গে আমি যাব না। কেন যাবে না পুষ্প? হরলাল বাবুকে বিয়ে করেছো বলে? হ্যাঁ, তাই যদি ভাবেন তো তাই, সেই জন্যেই যাব না। আমি কিন্তু শুধু সেই জন্যই নিয়ে যাব। তুমি আমার স্ত্রী, হরলালের স্ত্রী নও। এই বলে এগিয়ে এসে জোর করে পুষ্পকে জড়িয়ে ধরল। পুষ্প প্রাণপণে নিজেকে মুক্ত করে নেবার চেষ্টা করছিল। হঠাৎ কোথা থেকে সশব্দে একটা বন্দুকের গুলি এসে লাগলো পুষ্পর বুকে। হরিশ তাকে ছেড়ে দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখল পিস্তল হাতে হরলাল ঘরে ঢুকছে। কখন যে সে ফিরে এসে তাদের কথাবার্তা শুনেছে কেউ জানতেও পারেনি। কিন্তু পুষ্পকে সে মারতে চায়নি, চেয়েছিল হরিশকে মারতে। অথচ গুলি গিয়ে লাগলো পুষ্পর বুকে। পুষ্প তখন সেখানেই শুয়ে পড়েছে। হরিশ পালিয়ে যাচ্ছিল। হরলাল তাকে আক্রমণ করল এবং গুলির পর গুলির আঘাতে হরিশকে একেবারে জর্জরিত করে দিয়ে তাকে যখন সে মেরে ফেলল, দেখা গেল তখন সে সিঁড়ির ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। ছুটে হরলাল উপরে এসে দেখল পুষ্প তখন মরে গিয়েছে। হরলাল কাঁদতে লাগলো। পুষ্প, ভগবান, এ আমি কি করলাম? তারপর এই বাড়ির সিঁড়ির নিচে অন্ধকার যে ছোট ঘরখানা আছে তারই মেঝের ওপর প্রকাণ্ড এক গর্ত খুঁড়ে রাতের অন্ধকারে হরিশ ও পুষ্পের 2টো মৃতদেহ পুঁতে ফেলা হলো। গায়ত্রী বলে উঠল, সে কি এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে। তাতে কি দিদি?
ভয় পেও না, সেই সব এতদিনে মাটির সঙ্গে মিশে গেছে। তারপর? তারপর আর কি, উনিও তার বুকে গুলি করে আত্মহত্যা করলেন। রইল শুধু আমার ননদ। ননদ এখনো বেঁচে আছে, তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। এ বাড়িতে আসতে তার আর ভরসা হয় না। গায়ত্রী আবার জিজ্ঞেস করলো, তোমরা তিনজনেই তাহলে একসঙ্গে আছো? হ্যাঁ ভাই, আমাদের মুক্তি হয়নি। আমি আছি আর আমার বর আছে। হরিশকে উনি মেরে মেরে তাড়িয়েছেন, তা সে কিছুতেই ছাড়বে না। মাঝে মাঝে হঠাৎ একদিন করে এসে বলে, তোমাকে আমি নিয়ে যাব। আমার স্বামীর তা সহ্য হবে কেন? দুজনে একসঙ্গে দেখা হলেই মারামারি শুরু হয়। তাই আপনারা মাঝে মাঝে গোলমাল শুনতে পান। খানিকটা থেমে সে আবার বলল, আর শুধু সেই জন্যেই লোকজন ভূতের ভয়ে কেউ এখানে থাকতে চায় না। আমি কিন্তু লোকজন বড় ভালোবাসি। আমার স্বামী তাই রাস্তা থেকে আপনাদেরকে ডেকে এনেছেন। এতক্ষণে সমস্ত রহস্যই আমার কাছে পরিষ্কার হয়ে গেল। অশরীরী প্রেতাত্মাদের নিয়ে দিন আমাদের মন্দ কাটছিল না, কিন্তু কিছুদিন পরে কর্পোরেশন বাড়ির ট্যাক্স নিয়ে বড়ই জ্বালাতন করতে লাগলো। গায়ত্রী বলল, ভাড়া তো কাউকে দিতে হয় না, ট্যাক্সটা দিয়ে দাও। একবার ভাবলাম সেই ভালো, আবার ভাবলাম হরলাল মিত্রের বিধবা বোন রোহিণী এখনো বেঁচে আছে। হরলালের ওয়ারিস থাকাও কিছু বিচিত্র নয়। হঠাৎ কে কোন দিন এসে গোলমাল বাঁধাবে, তার চেয়ে কাজ নেই। ভাবলাম আর একটা বাড়ি দেখে উঠে যাই, কিন্তু যাওয়া আমাদের আর হলো না। সেদিন বাড়ি ফিরেই শুনলাম সাবিত্রী আবার কেমন যেন করছে। কাছে গিয়ে দেখলাম গায়ত্রী তার কাছে বসে আছে, আর সাবিত্রী বলছে, কই যাও দেখি, গেলেই কিন্তু উপদ্রব করব। তার চেয়ে রোহিণীর নামে ট্যাক্সের টাকা জমা দিয়ে আসতে বলো। তাই করেছি। রোহিণীর নামে ট্যাক্সের টাকাটা জমা দিয়ে বিনা ভাড়ায় আমরা পরমানন্দে বাস করছি। শুনলেন জীবন নদীর তীরে, রচনা শৈলজানন্দ মুখোপাধ্যায়, পুষ্পর চরিত্রে দেবস্মিতা, গায়ত্রী, পূজা, ভজা, সম্পদ, সাবিত্রী, রিক্তা, হরিশ, অমিত, অন্নদা এবং পিসিমা, বর্ণালী, অবিনাশ, শুভজিৎ এবং হরনাথ মিত্র, পরেশ ও গল্প পাঠে অতনু, আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো জীবন নদীর তীরে। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।